ডিয়ার স্টুডেন্ট, আজকে দেখো আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের পার্ট 13 পড়ব। অনেক ছেলে হয়তো বলছে স্যার আর কত পার্ট বের করবেন, সে কখন থেকে ইলেকট্রোম্যাগনেটিজম পড়াচ্ছেন, আর একটা পার্টই বের করব এর থিওরির, আশা করি তারপর শেষ হয়ে যাবে। তো আগের দিন আমরা কি পড়েছিলাম যে একটা কুণ্ডলীকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তার উপর কী হয়, টর্ক প্রযুক্ত হয়। বি থাকে এদিকে, তাহলে একটা বল কাজ করে কি ঊর্ধ্বমুখী আর একটা বল নিম্নমুখী। মিকাই কুণ্ডলীটা রোটেট করে, অর্থাৎ কুণ্ডলীটা ঘুরে টর্ক সৃষ্টি হয়। সে টর্কের মান কত, ধরুন টর্ক ইকুয়াল টু বা টাও ইকুয়াল টু আই এ ক্রস বি। এটা ছিল, এটা শিখেছিলাম। তাহলে কোনো প্রবাহ কুণ্ডলী যদি চৌম্বক ক্ষেত্রে থাকে তাহলে সেখানে কি উৎপন্ন হবে, একটা টর্ক উৎপন্ন হবে সেই কুণ্ডলীতে, যেটা রোটেট করবে। আমি এই ধর্মের ভিত্তিতে আজকে টপিক পড়াবো। এটাকে লিখতে পারো কত, এম ক্রস বি, যেখানে এম হচ্ছে কি চৌম্বক ভ্রামক, এমটা হচ্ছে কি হয় চৌম্বক ভ্রামক। যেমন তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে, সেরকম একটা হচ্ছে চৌম্বক ভ্রামক। কেন, যে কোনো একটা প্রবাহ কুণ্ডলী কি বলেছিলাম যে এটা চৌম্বকের মতো আচরণ করে, একদিকে হবে এন আর একদিকে হবে এস। তাহলে একদিকে যদি এন মেরু উৎপন্ন হয়, একদিকে যদি এস মেরু উৎপন্ন হয়, চাই সে কুণ্ডলীটা এরকম হোক আর এরকম হোক, একদিকে হবে এন, এদিকে যদি এন হয় অপোজিট সাইডে এস হবে। তাহলে এন এস মানে কি একটা দণ্ড চুম্বক, আর সেই চুম্বকের থাকবে কি চৌম্বক ভ্রামক। আর প্রবাহ কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ভ্রামকের মান কত, প্রবাহ ইন্টু ক্ষেত্রফল, যে কুণ্ডলী আছে তার কুণ্ডলীর ক্ষেত্রফল। পরে আরও বলবো। দেখো আজকের টপিক হচ্ছে কি স্লাইডিং অফ এ কন্ডাক্টিং রড ইনক্লাইন্ড রেলস। রেল বলতে কি, যেমন রেল লাইনে পটি থাকে সেরকম রেলের মধ্যে যেখানে এরকম আছে দুটো ইনক্লাইন্ড রেল আছে, এর মধ্যে এরপর কী হচ্ছে, এটা তার নামছে এভাবে, একটা প্রবাহ তার নামছে এরকম করে গড়িয়ে। এখানে কী করা হচ্ছে, রেল দুটোকে কী করা হচ্ছে, একটা ব্যাটারি উৎসের সাহায্যে অর্থাৎ তড়িৎ কোষের সাহায্যে যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, মানে কারেন্টটা এদিকে যাবে আর এদিকে আসবে, কারেন্টটা এদিকে হয়ে এরকম আসবে। এর গতি হচ্ছে কোন দিকে, এদিকে গতি। তাহলে এটার স্থির থাকার শর্ত কী হবে, স্থির থাকার শর্ত কী হবে, স্থির থাকলে, তাহলে দেখো এটা কেমন হচ্ছে, শুধু এটুকু আঁকছি এরকম করে একটা গোল, মানে এর এই প্রান্তটা আঁকলাম। তাহলে এটা ওজন কাজ করছে কোন দিকে, নিচের দিকে এমজি। এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে, এটাও থিটা হবে, কত হবে এমজি কস থিটা। আনুভূমিক উপাংশ কত হবে, এমজি সাইন থিটা। এরপর দেখো এটা গতি আছে এদিকে ভি, এর মধ্যে প্রবাহ যাচ্ছে, তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। চৌম্বক ক্ষেত্র যদি উৎপন্ন হয় আর গতি যদি এদিকে থাকে তাহলে এরপর একটা বল প্রযুক্ত হবে। সে বলটা কেমন হবে, দেখো এই তারটা ধরো এরকমভাবে, দেখবে যদি এরকম করে ধরো তাহলে দেখতে হবে এখান থেকে চৌম্বক ক্ষেত্র ঊর্ধ্বমুখী, আর এটা এরকম ধরলে কী হবে, এখান থেকে চৌম্বক ক্ষেত্র ঊর্ধ্বমুখী, অর্থাৎ এই পয়েন্টটা ঊর্ধ্বমুখী, এই পয়েন্টটা ঊর্ধ্বমুখী। তা চৌম্বক ক্ষেত্র যদি ঊর্ধ্বমুখী থাকে, চৌম্বক ক্ষেত্র ঊর্ধ্বমুখী, প্রবাহ হচ্ছে এদিকে, দেখো এদিক থেকে এদিকে, এই তারের মধ্যে প্রবাহ কোন দিকে, এটা প্রবাহ এদিকে এসে এদিকে যাবে। তাহলে কি হচ্ছে, প্রবাহ হচ্ছে এটার দিকে, চৌম্বক ক্ষেত্র ঊর্ধ্বমুখী, তাহলে বল কাজ করছে কোন দিকে, অপোজিট সাইডে। তাহলে বলটা কেমন ক্রিয়া করবে, এফ। এটা হবে কি চৌম্বক বল কাজ করবে, এফ এর মান কত, এফ ইকুয়াল টু বি আই এল।
এল হচ্ছে কি, এর দৈর্ঘ্য হচ্ছে এল। যেখানে আই হচ্ছে কি প্রবাহ, বি হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, এল হচ্ছে কি দৈর্ঘ্য অর্থাৎ কন্ডাক্টিং রডের দৈর্ঘ্য, প্রবাহ তারের দৈর্ঘ্য। তাহলে এর দুটো অংশ হবে, এটা কি হবে, এটা থিটা হয়ে যাবে তখন, এটা থিটা হলে এদিকে কত হবে এফ কস থিটা, আর এটা কত হবে নিচের দিকে হবে কত এফ সাইন থিটা। যেহেতু বস্তুটাকে দেখো নাম ছিল কোন দিকে, নিচের দিকে নামবে, কারণ নিচের দিকে এমজি সাইন থিটা কাজ করছে, তাহলে হয় বস্তুটা এদিকে গতিশীল বা এদিকে গতিশীল হবে, সেটা বলের মানের উপর নির্ভর করছে। যদি এমজি সাইন থিটা বেশি হয় তাহলে নিচের দিকে নামবে, যদি এফ কস থিটা বেশি হয় তাহলে ওপর দিকে উঠবে। তাহলে শুধুমাত্র এর গতি হয় এদিকে হবে না এদিকে হবে। তাহলে আমরা শুধুমাত্র এই দুটো অংশ নিয়ে কাজ করব, কারণ এদিক ওদিকে কোনো অংশ নেব না, কারণ ওইদিকে গতি নেই। তাহলে স্থির থাকবে কখন, যদি এই উপাংশ এবং এই উপাংশ অর্থাৎ বলের উপাংশ এবং এমজি সাইন থিটা সমান হলে কী হবে, বস্তুটা স্থির থাকবে। তাহলে কথা হবে এফ কস থিটা, আর স্থির থাকা সত্ত্ব কী হচ্ছে এফ কস থিটা ইকুয়াল টু এমজি সাইন থিটা। তাহলে বিল এফের মান কত বসালাম, বিল কস থিটা ইকুয়াল টু এমজি সাইন থিটা। তাহলে বি এর মান কত হবে, বি ইকুয়াল হবে কত এমজি বাই আই এল ইন্টু ট্যান থিটা। তাহলে চৌম্বক ক্ষেত্র এই পরিমাণ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে কারেন্টের মান যদি আই হয় এবং পরিবাহীর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এটা স্থির থাকবে। তোমাদের দেখবে বইয়ে একটা অঙ্ক করা আছে উদাহরণে, ওটা দেখে নেবে, নোট করে নাও, শুধু এই কন্ডিশনটা মনে রাখবে, বলের কস উপাংশ আর ওজনের সাইন উপাংশ সমান হতে হবে, নোট করে নাও। দেখো নেক্সট টপিক হচ্ছে কি গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটার কি একটা, তো জিনিসটা কি, গ্যালভানোমিটার কি করে, তড়িৎ পর্যবেক্ষণ এবং পরিমাপ। গ্যালভানোমিটার কোনো বর্তনীতে তড়িৎ পর্যবেক্ষণ ও পরিমাপ করতে ব্যবহার করা হয়। যদি কোনো বর্তনীতে তড়িতের উৎস আছে কি না, সেখানে তড়িৎ প্রবাহ হচ্ছে কি না বা ইএমএফ আছে কি না সেটা জানার জন্য কি করা হয়, অস্তিত্ব জানার জন্য গ্যালভানোমিটার ব্যবহার করা হয়, এবং এটাকে পরবর্তীকালে ট্রান্সফার করে পরিমাপ করা হয়। সেখানে ভোল্টেজ পরিমাপ করতে পারি, আর কি পারবো পরিমাপ করতে, কারেন্ট পরিমাপ করতে পারবো। ভোল্টেজ পরিমাপ করা যন্ত্র হচ্ছে কি ভোল্টমিটার, আর কারেন্ট পরিমাপ করা যন্ত্র হচ্ছে কি অ্যামমিটার। সেটা কী করা হয়, গ্যালভানোমিটার থেকেই তৈরি করা হয়। কারেন্ট চলে গেল। দেখো এটা হচ্ছে দুই প্রকার হতে পারে গ্যালভানোমিটার, একটা হচ্ছে কি মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার, আর হচ্ছে কি মুভিং কয়েল। এটা হচ্ছে মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার, আর এটা হচ্ছে কি মুভিং কয়েল গ্যালভানোমিটার। এই দুই প্রকার গ্যালভানোমিটার আছে। আমাদের সিলেবাসে কিন্তু মুভিং ম্যাগনেটটা নেই, যা আছে কি আছে মুভিং কয়েল। এটার এক্সাম্পল কি, ট্যানজেন্ট গ্যালভানোমিটার। কোনগুলো, মুভিং কয়েল গ্যালভানোমিটার, ম্যাগনেট বলতে কি এখানে চৌম্বকটা ঘুরবে, টর্ক প্রযুক্ত হবে চৌম্বকের ওপরে এবং সেটা ঘুরবে, সেটা হচ্ছে মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার। সেটা হচ্ছে কি ট্যানজেন্ট গ্যালভানোমিটার, ট্যানজেন্ট গ্যালভানোমিটার,
সাইন গ্যালভানোমিটার, ট্যানজেন্ট গ্যালভানোমিটার, সাইন গ্যালভানোমিটার, এগুলো হচ্ছে কি, বা হেলমহোল্টজের ডাবল কয়েল গ্যালভানোমিটার। হেলমহোল্টজের ডাবল কয়েল গ্যালভানোমিটার এগুলো হচ্ছে সব কি মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার, বলতে এখানে যে ম্যাগনেটিক নিডল থাকবে বা ম্যাগনেট থাকবে সে তার ঘূর্ণায়নের উপর নির্ভর করে আমাকে তড়িৎ পরিমাপ করা হয় বা তড়িৎ পর্যবেক্ষণ করা হয়, বলতে অস্তিত্ব আছে কি না নাই সেটা জানা যায়। এটা সুবেদিতা কম, এই যন্ত্রের সুবেদিতা কম হচ্ছে কি, এটা সুবেদিতা কম, সুবেদিতা কম, তাই এটাকে ইউজ করা হয় না। খালি এখানে একটা পয়েন্ট মনে রাখবে যে ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে যে ট্যান থিটা আই ইকুয়াল টু কে ট্যান থিটা হয়। এখানে কেটা কি, একটা ধ্রুবক পদ, এর মান কত, কে ইকুয়াল টু 2r bh বাই মিউ নট n, এটা হচ্ছে কি আমার ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে এই ফর্মুলাটাই মনে রাখবে। মাঝে মাঝে হয়তো কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এক্সাম্পল দিতে পারে, এখানে বলে দেবে যে 1 অ্যাম্পিয়ার প্রবাহের জন্য গ্যালভানোমিটারের বিক্ষেপ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কত প্রবাহের জন্যে বিক্ষেপটা 60 ডিগ্রি হবে। কত বললো, I1 ইকুয়াল টু বলে দেবে হয়তো 1 অ্যাম্পিয়ার, থিটা 1 বলে দেবে কত 45 ডিগ্রি, তাহলে I2 সমান কত হলে থিটা 2 ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। তাহলে I1 বাই I2 ইকুয়াল টু ট্যান থিটা 1 বাই ট্যান থিটা 2, তখন অ্যান্সার করবে। এবং মনে রাখবে যেটা হচ্ছে 45 ডিগ্রিতে সবথেকে বেশি সুবিধা হয়, এবং এটা কত হয় 45 ডিগ্রিতে সবথেকে বেশি সুবিধা হয়, 45 ডিগ্রিতে সবথেকে বেশি সুবেদী, সবথেকে বেশি সুবিধা হচ্ছে 45 ডিগ্রিতে। এখানে আরটা কি, এখানে আর এটা কি, কে সমান কে লেখা আছে 2r bh বাই মিউ নট n। যে কয়েল ইউজ করা হয়, কয়েলটা দেখেছো নিশ্চয়ই, একটা কারেন্ট কয়েলের ক্ষেত্রে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান কত হয়, বি ইকুয়াল টু মিউ এন আই বাই 2r। সেখানে 2rটা হচ্ছে, আরটা হচ্ছে কি ব্যাসার্ধ, এনটা হচ্ছে কি পাক সংখ্যা, আইটা হচ্ছে প্রবাহ, ঠিক এই জিনিসটা এখানে আছে। আরটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর 2টা এসছে এখানে 2 থেকে, আর মিউ নটটা এখানে আছে, আর এনটা হচ্ছে কি পাক সংখ্যা, আর আইটা হচ্ছে প্রবাহ। তাহলে কে এর মান হচ্ছে এটা, এবং এই রাশিগুলো বুঝতে পারলে নোট করুন আমি পয়েন্টটা। পরে আমি এই প্রবলেমটা করাবো, এইটা ইকুয়েশনটা করাবো পরে কোনো ক্লাসে আমি করাবো। এবার দেখো আছে কি মুভিং কয়েল গ্যালভানোমিটার, বলতে কি যেখানে প্রবাহ কুণ্ডলী ঘূর্ণন হবে সেটা হচ্ছে কি মুভিং কয়েল গ্যালভানোমিটার। কী কী উদাহরণ কী আছে, এর এক্সাম্পল কী কী আছে, এটা ডি আর্সেনাভাল, ডি আর্সেনাভাল গ্যালভানোমিটার, ডি আর্সেনাভাল গ্যালভানোমিটার। আরটা কি আছে টেবিল গ্যালভানোমিটার। এই এক্সাম্পলগুলো মনে রাখবে, মাঝে মাঝে দিয়ে দেয় এমসিকিউ যেটা কোন গ্যালভানোমিটার, বা একটা মুভিং কয়েল গ্যালভানোমিটারের উদাহরণ দাও, তখন কি হবে ডি আর্সেনাভাল গ্যালভানোমিটার বা টেবিল গ্যালভানোমিটার হচ্ছে কি মুভিং কয়েল, আর
সাইন গ্যালভানোমিটার, হেলমহোল্টজ ডাবল কয়েল গ্যালভানোমিটার, ট্যানজেন্ট গ্যালভানোমিটার, এগুলো হচ্ছে কি মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার। আমাদের সিলেবাসে আছে কোনটা? এটা। আমরা এটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। দেখো মুভিং কয়েল গ্যালভানোমিটার, সেখানে কি করা হয়, একটা প্রথমে লোহার চোঙ নেওয়া হয়, লোহার চোঙ, লোহার চোঙ নিয়ে কী করা হয়, তার উপরে একটা আয়তাকার বা বেতের একটা আয়তাকার কুণ্ডলী রাখা হয়, সেই কুণ্ডলীর উপরে কী করা হয়, একটা তার জড়ানো হয়। তাহলে কী করা হয়, প্রথমে একটা চৌম্বক নেওয়া হয়, কেমন চৌম্বক, একটা চোঙ নেওয়া হয়, লোহার চোঙ নেওয়া হয়, তারপরে কি করা হয়, ধরুন এই চোঙটা হচ্ছে আই চোঙ, আই, তারপরে কি করা হয় যে তারপর একটা বেতের বা অ্যালুমিনিয়ামের একটা কি আয়তাকার কুণ্ডলী করা হয়, সেখানে কি হয়, এর উপরে তার জড়ানো হয়। তারপরে এই সিস্টেমটা কী হয়, এটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়। চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমার একটা শক্তিশালী চৌম্বক, এটা এন আর এটা হচ্ছে এস। তাহলে কী হয়, একটা শক্তিশালী চুম্বক, এগুলো কিন্তু স্থির চুম্বক বা স্থায়ী চুম্বক, তড়িৎ চুম্বক নয়, স্থায়ী চুম্বককে রাখা হয় দুটো এন এবং এস এর মাঝে, এই কোণটা রাখা হয়। এরপর কী হয়, এখানে একটা সুতোর সাহায্যে, এটা কি ব্রোঞ্জের সুতো, ব্রোঞ্জ এর সুতো, ফসফর ব্রোঞ্জ, ব্রোঞ্জের সুতোর সাহায্যে এটাকে যুক্ত করা হয়, আলম্বের সাথে লাগানো হয়। এই ব্রোঞ্জ দিয়ে কারেন্ট ঢোকে, কারেন্ট আসে, এবং এই ফসফর ব্রোঞ্জ সুতোগুলো কী হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি, তার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে বা সেটা যদি মোচড়ানো হয় তাহলে সে কী করবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে। এবং এদিকে একটা থাকে ফসফর ব্রোঞ্জের সুতো, এবং কারেন্টটা এদিকে বের হয়ে যায়, কারেন্টটা এদিকে ঢুকে এদিকে বের হয়। এই কুণ্ডলীর মধ্যে কারেন্ট ঢুকে কোন দিকে, ফসফর ব্রোঞ্জের সুতো হয়ে ঢুকে আর একটা ফসফর ব্রোঞ্জের ক্ষেত্রে বেরিয়ে যায়। ধরুন একটা W1 আর হচ্ছে W2। এখানে অনেক সময় একটা হেয়ার স্প্রিং ইউজ করা হয়, বলা কি হেয়ার স্প্রিং, ইউজ করা হয়। এবং এখানে একটা ছোট্ট দর্পণ রাখা হয়, অর্থাৎ মিরর এম। এই মিররের কাজ কি, এই সামনে থেকে একটা কী করা হয়, লাইট সোর্স থাকে, স্থির উৎস থাকে, সেই উৎস থেকে কী হয়, লাইট এখানে পড়ে। তো লাইট যদি এখানে পড়ে তাহলে এখানে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে কী হবে, দেখো এর এই সোজা সামনে এরকম সামনে একটা স্কেল রাখা থাকে, লম্বা স্কেল রাখা থাকবে, এরকম লম্বা স্কেল। তাহলে এখানে লাইট পড়লো, লাইটটা প্রতিফলিত হয়ে কী আসবে, এই স্কেলের স্পটটা পড়বে, মানে এই মিররের যে প্রতিফলিত করবে রশ্মিটা, তার একটা স্পট পড়বে কোথায়, এই স্কেলের উপর পড়বে, সেই স্পটটা খুবই ছোট। এরপর এই স্পটটা কী হবে, দেখো যদি এখানে একটা চৌম্বক আছে এন এবং এস, স্থায়ী চৌম্বক, আর এই কয়েলের মধ্যে যদি কারেন্ট যায়, একটু আগে কী দেখেছিলাম যে টর্ক উৎপন্ন হবে, সে টর্ক কী করবে, কয়েলটাকে ঘোরানোর চেষ্টা করবে, কত টাও ইজিক্যাল টু BINA, বি না, যদি বলা উচিত নয়। তো সেই টর্কটা কী করবে, এখানে রোটেট করাবে, তো যখনই রোটেট করাবে তখন কী হবে, স্পটটা কী করবে, একটা বিন্দু থেকে একটা বিন্দু সরে যাবে, এবং সেই স্পটের বিক্ষেপটাকেই আমাদের পরিমাপ করা হয় স্কেলে এই স্পটের বিক্ষেপটাকে বলতে প্রতিফলিত রশ্মির বিক্ষেপটাকে আমাদের মেজার করতে হয়, এবং সেই মেজার অনুযায়ী কী হবে, আমরা আয়ের মানটা পেয়ে যাব।
তো যেমন যত বেশি কারেন্ট যাবে তত বেশি বিক্ষেপ হবে, অর্থাৎ তত বেশি টর্ক উৎপন্ন হবে। টর্কটাকে তখন আই বৃদ্ধি পেলে টর্ক মানও বৃদ্ধি পাবে। যাক, লাইট এসছে। তাহলে এই ছবিটা দেখো, এরপর তাহলে কী হচ্ছে, W1 W2 কী বললাম, W1 W2, এটা হচ্ছে W2, ফসফর ব্রোঞ্জ, ফসফর ব্রোঞ্জের সুতো, ফসফর ব্রোঞ্জ এর স্থিতিস্থাপক সুতো। আইটা কি, আই হচ্ছে এটার লোহার চোঙ বা ধাতব চোঙ, বা এমনি চোঙও হতে পারে। যাই হোক না কেন, এই কয়েলের সাথে এটা কিন্তু ইনসুলেটিং অবস্থায় থাকে। এবং এটা একটা নাম দাও, এ নাম দিয়ে দাও। এটা হচ্ছে কি, লোহার বেত বা অ্যালুমিনিয়াম এর আয়তাকার কুণ্ডলী, যার মধ্যে কি থাকে, তারগুলো জড়ানো থাকে। এমটা কি, এম হচ্ছে এটা কি, ফসফর ব্রোঞ্জের সাথে যুক্ত দর্পণ। এই স্থির উৎস থেকে আগত রশ্মির প্রতিফলি তাহলে কি, স্থির উৎস থেকে আগত রশ্মির প্রতিফলিত রশ্মির বিক্ষেপ ঘটায় প্রবাহকুণ্ডলীর বিক্ষেপের সাথে, প্রবাহকুণ্ডলীর বিক্ষেপের সাথে। তাহলে প্রবাহকুণ্ডলীর বিক্ষেপ হলে কী হবে, এরও বিক্ষেপ হবে, আর এর বিক্ষেপ হলে কী হবে, যে যে স্পটটা বললাম অর্থাৎ প্রতিফলিত রশ্মিটা কী হবে, স্কেলের মধ্যে বিক্ষেপ হবে। এটা হচ্ছে কার ক্ষেত্রে, এটা হচ্ছে ডি আর্সেনোভাইল গ্যালভানোমিটারের ক্ষেত্রে, এটা আর্সেনোভাইল গ্যালভানোমিটারের ক্ষেত্রে, এটা টেবিল গ্যালভানোমিটারের ক্ষেত্রে কেমন হয়, নোট করো না, এটা একটু আলাদা। কেমন থাকে, চোঙটা থাকবে এখানে, তার উপরে কি আছে, বেতের বা অ্যালুমিনিয়ামের কয়েলটা থাকবে, যার মধ্যে কি প্রবাহ যুক্ত হবে, এবং এটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা থাকে। এটা এন এবং এস। এখানে কি থাকে, হেয়ার স্প্রিং, এটার নাম দিয়ে H1, আর নিচে একটা থাকবে
এই স্থিতিস্থাপক হেয়ার স্প্রিং, এর মধ্যে প্রবাহ ঢুকবে এবং বের হবে। আর এখানে কি থাকবে, একটা কাঁটা লাগানো থাকবে, সে কাঁটাটা কি একটা স্কেল থাকে, একটা এর সামনে একটা স্কেল লাগানো থাকে, এই স্কেলে থাকে দাগ টানা থাকে। এই স্কেলে 90 থেকে মোটামুটি সাধারণত 90 থেকে 120 ডিগ্রি পর্যন্ত ভাগ করা থাকে। এবার কী হবে, যখন এটা রোটেট করবে তখন এই কাঁটাটা বিক্ষেপ হবে, আর যত বেশি টর্ক উৎপন্ন হবে তত বেশি বিক্ষেপ হবে, যত বেশি টর্ক উৎপন্ন হবে তত বেশি বিক্ষেপ হবে। আর এগুলো কি বললাম, H1 H2, তাহলে H কি হচ্ছে একটা হেয়ার স্প্রিং, দেখি স্থিতিস্থাপক। অর্থাৎ এগুলো কী করে, যখন ধরুন কারেন্ট গেল, প্রবাহ গেলে কী হবে, এটা বিক্ষেপ হলো, তাহলে যদি বিক্ষেপ অবস্থায় থেকে যায় তাহলে অসুবিধা, কারেন্ট জিরো হয়ে গেল তখন দেখা গেলো বিক্ষেপ হয়েই আছে, তাহলে এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে কারা, এই হেয়ার স্প্রিং, বা ওখানে কী ছিল ফসফর বোরন সুতো। ডি আর্সেনোভলের ক্ষেত্রে ফসফর বোরন সুতো, এবং এর ক্ষেত্রে হেয়ার স্প্রিংগুলো কী করে, এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। অর্থাৎ কুণ্ডলীটাকে সাম্য অবস্থায় ফিরিয়ে আনতে হেয়ার স্প্রিং বা ফসফর ব্রঞ্চের সুতো ব্যবহার করা হয় মুভিং কয়েল গ্যালভানোমিটারে। আবার আমি ডি আর্সেনোভলে চলে যাচ্ছি। মিররটা এই পয়েন্টে আছে, তাহলে এখান থেকে একটা উৎস থেকে আলো এলো, এটা থেকে একটা লম্ব দূরত্ব হচ্ছে কত ডি, এটা হচ্ছে স্কেলটা, আর এখানে মিরর রাখা আছে। তাহলে একটা রশ্মি এলো এরকমভাবে, এখানে একটা স্থির উৎস থেকে রশ্মি এলো এই পথে, তাহলে প্রতিফলিত হয়ে যাবে কোন দিকে, এই পথে ফিরে যাবে। তাহলে স্পটটা কোথায় পড়বে, এই পয়েন্টে স্পট পড়বে। তাহলে এটা যদি থিটা কোণে আসে তাহলে এটাও থিটা হবে, আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি কী হবে, পরস্পর থিটা হবে। এরপর টর্কের জন্য কি হলো, যদি এইটি কুণ্ডলীটা ঘুরে যায়, কি হলো, কুণ্ডলী বলতে মিররটা, কুণ্ডলী যদি ঘুরে যায় তাহলে কেমন হবে, এখানে কেমন ছিল, এখানে ছিল মিররটা, তাহলে এই কুণ্ডলীটি যদি ঘুরে তাহলে মিররটাও ঘুরবে। ধরে নাও এটা থিটা কোণে রোটেট করে গেল, কুণ্ডলীটা থিটা কোণে রোটেট হলো, তাহলে কুণ্ডলী থিটা কোণে রোটেট হলে এটা কী হবে, এই রশ্মিটাও বিক্ষেপ হবে। তখন যদি এটা থিটা কোণে বিক্ষেপ হয় তাহলে এটা হচ্ছে কি লম্ব ছিল, যখন প্রাথমিক অবস্থায় এটা ছিল, মানে প্রাথমিক অবস্থায় কি কোনটা এ ড্যাশ স্পিড এ বি ছিল, তখন এটা কি ছিল আমার লম্ব অভিলম্ব। এখন ঘুরে গেছে, তাহলে অভিলম্বটা কী হবে, এটা থিটা কোণে ঘুরেছে মানে অভিলম্বটাও থিটা কোণে ঘুরবে, তখন অভিলম্বটা কোন দিকে হবে, এদিক বরাবর হয়ে যাবে। তাহলে এদিক বরাবর যদি হয় তাহলে এখন অ্যাঙ্গেল কত হলো, থিটা প্লাস থিটা কত হবে, 2 থিটা, তাই তো। এই রশ্মিটা এখান থেকে আসছিল,
তাহলে এটা কথা হবে তখন এটা ছিল প্রথম অভিলম্ব, তাহলে এটা যদি থিটা কোণে ঘুরে যায় তাহলে এই অভিলম্বটাও কী হবে থিটা কোণে ঘুরে গেল। তাহলে এখন অভিলম্বের সাথে এর অ্যাঙ্গেল কত 2 থিটা। তাহলে এখান থেকে প্রতিফলদর্শী কোণ দিয়ে যাবে এদিকে যাবে, এটা কত হবে অ্যাঙ্গেলটা 2 থিটা। তাহলে এটা ছিল কি ফার্স্ট পজিশন, এটা হলো কি সেকেন্ড পজিশন। তাহলে কতটা বিক্ষেপ হলো 2 থিটা। তাহলে যদি দর্পণটি বা কুণ্ডলীটি থিটা কোণে ঘুরে তাহলে প্রতিফলিত রশ্মিটা কত কোণে ঘুরবে 2 থিটা কোণে ঘুরবে। তাহলে এখান থেকে কী লিখতে পারি, ধরে নাও এটা হচ্ছে ডি, এটা হচ্ছে স্মল ডি। তাহলে কত লিখবো যে এস ইকুয়াল টু আর থিটা, তা থিটা ইকুয়াল টু কত হবে এস বাই আর। তাহলে এর মানটা কত ডি, তাহলে এসের মান কত হবে ডি। তাহলে থিটা কত 2 থিটা, তাহলে কত হলো 2 থিটা ইকুয়াল টু, দেখো এইটুকু মান অ্যাঙ্গেল কত থিটা মানটা এখানে হচ্ছে 2 থিটা ইকুয়াল টু এর দূরত্ব কত ডি, আর কত ক্যাপিটাল ডি হচ্ছে আর হচ্ছে ক্যাপিটাল ডি। তা থিটা ইকুয়াল কত আসছে, থিটা ইকুয়াল টু আসবে ডি বাই 2d, 1 নম্বর সমীকরণ। কি বললাম, যদি কুণ্ডলীটা থিটা কোণে বিক্ষেপ হয় তাহলে প্রতিফলিত রশ্মিটাও 2 থিটা কোণে বিক্ষেপ হবে। এটা যদি ডি হয় তাহলে থিটা 2 থিটা ইকুয়াল টু কী লিখবো ডি বাই ডি বা এস ইকুয়াল টু আর থিটা বলতে পারো বা ট্যান থিটা থেকেও আসবে। থিটা যদি খুব ক্ষুদ্র হয় থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আমরা এটাকে লম্ব ধরবো এটাকে ভূমি ধরবো, এটা সরি এটাকে লম্ব এটাকে ভূমি, এই দূরত্বটাকে অভিলম্বটাকে কি ট্যান থিটা ইকুয়াল টু ডি বাই ডি। থিটা ইকুয়াল টু কথা হবে ডি বাই ডি, এখানে থিটার মান কত 2 থিটা। নেক্সট দেখো চারটা ছবি দেখে নাও, এখানে বলরেখাগুলো কেমন হবে, যে এখানে ছিল কি কুণ্ডলীটা ছিল অর্থাৎ ধাতব চোঙটা ছিল, আর এখানে কি ছিল একটা এন মেরু একটা এস মেরু, বলে সব কেমন হবে, এখান থেকে ঢুকবে লম্বাভাবে প্রবেশ করবে এবং এখান থেকে বেরিয়ে যাবে। বা অনেকটা এরকম হবে বলতে পারো, প্রবেশ করবে লম্বভাবে এবং বের হবে লম্বভাবে। তাহলে এখানে বলরেখাগুলো প্রবেশ করবে কীভাবে এইভাবে, এটা ধাতব পদার্থ আছে বলে এটা সব এক কাছে চলে আসবে। এটা পর চ্যাপ্টার অংশ, পর চ্যাপ্টার বলবো এটায়। এই ছবিগুলো তোমাদের বোঝার সুবিধার জন্যে দিলাম। এটা দেখো বলরেখাগুলো কেমন হবে তার চিত্র এখানে দেখানো হয়েছে। এরপর দেখে নেব যে চলকুণ্ডলী গ্যালভানোমিটার কোন নীতির ওপর প্রতিষ্ঠিত। নীতি প্রবাহ কুণ্ডলীর ওপর প্রযুক্ত টর্কের নীতির ওপর প্রতিষ্ঠিত। তাহলে চৌম্বক ক্ষেত্রে প্রবাহ কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক এর নীতির ওপর প্রতিষ্ঠিত। তাহলে কি মুভিং কয়েল গ্যালভানোমিটারটা কি হচ্ছে, যে চৌম্বক ক্ষেত্রে প্রবাহ কুণ্ডলীর ওপর প্রযুক্ত টর্কের নীতির ওপর প্রতিষ্ঠিত। টর্ক প্রযুক্ত না হলে এটা কাজ করবে না। এই টর্কটাকে নিয়েই কী করা হচ্ছে, আমার কারেন্টের মান নির্ণয় করা হচ্ছে বা পর্যবেক্ষণ করা হচ্ছে। কারেন্ট থাকলে তবে টর্কের মান কত হবে, টর্ক ইকুয়াল টু BINA, টর্কের মান। কারেন্টের মান কারেন্ট মাপা হবে কোনখান থেকে, টর্ক থেকে। বা মূল নীতি কী আছে বা মূল তত্ত্ব, মূল তত্ত্ব কী এর,
এটা বন্ধ করো। 1 নম্বর সমীকরণটা মনে নোট করে রাখবে। তাহলে কি ধরে কি বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, আই হচ্ছে কি কুণ্ডলিতে প্রবাহ, কুণ্ডলীর মধ্যে প্রবাহ, এ হচ্ছে কি কুণ্ডলীর ক্ষেত্রফল, কুণ্ডলীর ক্ষেত্রফল ধরলাম, এবং এন হচ্ছে কি পাক সংখ্যা, বলতে কতগুলো পাক আছে কোনটাতে, যে আয়তাকার কুণ্ডলী নিয়েছিলাম লোহার চোঙের উপরে অ্যালুমিনিয়াম বা বেতের, এর উপরে কতগুলো পাক আছে, এন সংখ্যক পাক আছে। তাহলে প্রযুক্ত টর্ক কত হবে, প্রযুক্ত কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক এর মান টাউ ইকুয়াল টু কত হবে, BINA। তো এটা হচ্ছে কি কুণ্ডলীর উপর টর্ক প্রযুক্ত হচ্ছে, সেই কুণ্ডলীটিকে ফেরত আনবে কে, ফসফোব্রোঞ্জ সুতো বা হেয়ার স্প্রিং। হেয়ার স্প্রিং বা ফসফোব্রোঞ্জ সুতো কুণ্ডলীটিকে সাম্য অবস্থায় ফিরিয়ে আনে। তাহলে এখানে যতটা টর্ক প্রযুক্ত হবে মানে এই কুণ্ডলীর উপর, অর্থাৎ এই কুণ্ডলীটার উপর যতটা টর্ক প্রযুক্ত হবে ঠিক সমপরিমাণ টর্ক কিন্তু একে প্রযুক্ত করতে হবে, হেয়ার স্প্রিংকে। তাহলে হেয়ার স্প্রিংয়ে যদি অতটা পরিমাণ টর্ক প্রযুক্ত না হয় তাহলে আবার সাম্যাবস্থায় ফিরিয়ে আনতে হবে না। তাহলে কি হবে, হেয়ার স্প্রিংয়ের টর্ক বা ফসফোব্রোঞ্জ সুতোর টর্ক সমান কত হবে, এই টর্কটা হতে হবে। যদি না হয় তাহলে সে আগের অবস্থায় ফিরে আসবে না, হয়তো সাম্যাবস্থা থেকে, এটা সাম্যাবস্থা ছিল হয়তো এরকম থেকে যাবে। এতটা বিক্ষেপ হয়েছে, তাকে আবার কী হবে, ঠিক সমপরিমাণ টর্ক যদি প্রযুক্ত করা হয় বিপরীত মুখে, তবেই কি আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং তাহলে কি ফিরিয়ে আনে। এবং এর দ্বারা প্রযুক্ত টর্ক সমান কত, টাউ ড্যাশড। প্রযুক্ত টর্ক কত ধরলাম, সমান টাউ ড্যাশড। তাহলে কি সাম্যাবস্থায় আনতে গেলে অতএব শর্ত অনুসারে হবে, অতএব টর্ক ইকুয়াল টু টাউ ড্যাশড হবে। অর্থাৎ কী লিখব, বি না ইকুয়াল টু সি থিটা, যেখানে টাউ ড্যাশ সমান কী হবে, লিখব কি সি থিটা। সিটা কী জিনিস, সিটা হচ্ছে কি একক বিক্ষেপের জন্য প্রযুক্ত প্রত্যানয়ক টর্ক, বা এটাকে বলবো কি প্রত্যানয়ক টর্ক বা এটা রেস্টোরিং টর্ক, তাহলে সেটা কি বললাম, যে একক বিক্ষেপের জন্য প্রযুক্ত প্রত্যানয়ক টর্ক, একক বিক্ষেপের জন্য প্রযুক্ত প্রত্যানয়ক টর্ক। অর্থাৎ কেমন জিনিসটা,
যদি 1 ডিগ্রি বিক্ষেপ হয় তার জন্য কত লাগবে টর্ক? সি। 2 ডিগ্রি হলে কত হবে? 2c। থিটা হলে কত হবে? থিটা সি। তাহলে ধরো বিক্ষেপ হচ্ছে কত? থিটা। এই গ্যালভানোমিটার এই কয়েলটার বিক্ষেপ হচ্ছে কত? মোট থিটা। তাহলে প্রথম টর্কের মান কত হবে? সি থিটা। কারণ এককে বিক্ষেপের জন্য হচ্ছে কি সি, তাহলে থিটার জন্য কত হবে? সি থিটা। তাহলে কত এলো? আই ইকুয়াল টু কি লিখবো? সি থিটা বাই বিএনএ। এবার থিটা মান কত ছিল আমার? আগে কত ছিলাম এখানে যে থিটা 2 থিটা ইকুয়াল টু ডি বাই ডি, অর্থাৎ থিটা ইকুয়াল কত ছিল? ডি বাই 2d। থিটা মানটা বসাও 1 নং সমীকরণ থেকে। এটা 2 নম্বর সমীকরণ দাও। 1 নং সমীকরণ থেকে থিটা এর মান বসিয়ে পাই। তো কত হবে? আই ইকুয়াল টু সি বি এন এ ইন্টু কত হবে? ডি বাই 2d। 3 নম্বর। তাহলে এখানে কি লিখতে পারি দেখো, যদি এটা হচ্ছে কি পুরোটা কনস্ট্যান্ট, যদি এটাকে পুরোটা ধ্রুবক ধরে নিই তাহলে 2 আর 3 থেকে কী লিখতে পারি আমরা? তাহলে 2 ও 3 থেকে লেখা যায় কত লিখবো? আই প্রপোর্শনাল টু থিটা বা আই প্রপোর্শনাল টু ডি। এখানে থিটা কোনটা? কত কোণে বিক্ষেপ হচ্ছে, আর ডি কোনটা? স্কেল বরাবর স্পটটা কত সরছে, কত মিলিমিটার বা কত সেন্টিমিটার সরছে। আমার যেমন স্কেল বসানো থাকবে সেরকম হবে। স্কেল বরাবর কত মিলিমিটার সরছে সেটা হচ্ছে ডি। এটা হচ্ছে কি স্কেল বরাবর সরণ, এটা স্কেল ছিল আমার। তো স্কেল বরাবর কত সরছে সেটা হচ্ছে ডি। আর এটা কত কোণে ঘুরছে কুণ্ডলিটা, সেটা হচ্ছে থিটা। তাহলে আই প্রপোর্শনাল টু কত হবে? থিটা বা আই প্রপোর্শনাল টু হচ্ছে ডি। অনেক অঙ্কে প্রত্যানায়ক টর্কের মান বের করতে দেয় সি এর মানটা। তাহলে আমি কটা ইকুয়েশন পেলাম? এটা হচ্ছে 2 থিটা ইকুয়াল টু ডি বাই ডি, যেখানে ডি হচ্ছে কি স্কেল ও গ্যালভানোমিটারের লম্ব দূরত্ব, আর থিটা হচ্ছে কি বিক্ষেপ কার কুণ্ডলীর, আর স্মল ডি হচ্ছে প্রতিফলিত রশ্মির স্কেল বরাবর সরণ। প্রতিফলিত রশ্মির স্কেল বরাবর সরণ মানে কতটা সরে গেছে। আরেক ফর্মুলা ছিলাম কি এটা, যে আই ইকুয়াল টু সি বাই ব্যান্ড এটা থিটা। আরেকটা সমীকরণ এলো কি আই ইকুয়াল টু সি ব্যান্ড 2d ইন্টু ডি। এবার সেন্সিটিভিটি যাবো, অর্থাৎ সুবেদিতা। সেন্সিটিভিটি
সুবিদিতা বলতে কি বোঝো? বল না, এই ছেলেটা খুব সেন্সিটিভ। সেন্সিটিভ মানে কি? তাকে অল্প কথা বললে সে হয়তো কি রিয়াক্ট করে দেয়, হয় রেগে যাবে বা অতিরিক্ত চেগে যাবে। মিশরের ভাষা হচ্ছে অতিরিক্ত চেগে যাওয়া বা ডাউন হয়ে যাওয়া। তাহলে কী হবে? সেন্সিটিভিটি মানে কী হলো? সুবেদিতা। তাহলে কে বেশি সুবেদী? কোন যন্ত্র বেশি সুবেদী? আমরা এখানে মাপছি কি বিক্ষেপটা। তাহলে যার কী হবে? বিক্ষেপ যত বেশি হবে সে তত বেশি সুবিধা হবে। তাহলে কোনো যন্ত্রের সুবিধে বলতে কি? কোনো যন্ত্রের সুবেদিতা বলতে যে খুব অল্প পরিমাণ প্রবাহ বা বিভব পাঠালে যে যন্ত্রের যত বেশি বিক্ষেপ হয় সে তত বেশি সুবেদী। তাই যার বিক্ষেপ যত বেশি হবে সে তত বেশি সুবেদী, আর যার বিক্ষেপ কম হবে সে সুবেদী কম। যখনই বলবো সুবেদী তখন একটা আসবে কি? প্রবাহ সুবেদী, আর হচ্ছে কি? বিভব সুবেদী। এ পয়েন্টে নোট করে নাও। এবার দেখো কারেন্ট সেন্সিটিভিটি। তড়িৎ সুবেদী কী জানিস? তবে এখান থেকে বের করবো আই সমান কী জানি আমরা? সি বাই ব্যান ইন্টু থিটা। তা থিটা বাই আই কত হবে? এটাকে নিচে নামাও, তাহলে কত হবে? ব্যান বাই সি। তাহলে এটা কী হবে? থিটা বাই আই। এটা আমি এই ফর্মে লিখলাম। এরপর এখানে দেখো আই ইকুয়াল টু যদি 1 ইউনিট হয় তাহলে থিটা কত হবে? থিটা ইকুয়াল টু ব্যান সি। অর্থাৎ একক প্রবাহের জন্যে কোনো যন্ত্রে যে পরিমাণ বিক্ষেপ হয় তাকে বলা হয় কি? তড়িৎ সুবেদী। লিখে নেব গ্যালভানোমিটারের মধ্যে একক প্রবাহ গেলে যে পরিমাণ বিক্ষেপ ঘটে, বিক্ষেপ বলতে কোনটা? কুণ্ডলীটা ঘূর্ণয়ন থিটা বা ডিতে বলতে পারো, থিটাতে বলতে পারো বা ডিতে বলতে পারো, বিক্ষেপ ঘটে তাকে বলে প্রবাহ সুবেদী। পয়েন্টটা নোট করে নাও ভিডিওটা পজ করে। তাহলে একক কী হবে? এসআই ইউনিট। একটা বলতে পারি থিটাতে র্যাড পার অ্যাম্পিয়ার। আর এটা কী হতে পারে? আমি থিটার মানটা পুট করলাম কত? ডি বাই 2D। এখানে থিটার মান যদি পুট করি কত হবে? ডি বাই 2D ইন্টু আই। অর্থাৎ ডি বাই সমান কত হবে? এটা আমার সমান ব্যান সি। তো কত হবে? ডি বাই ডি কত হবে? ডি বাই আই কত হবে? PAN 2D বাই সি। তাহলে এখান থেকে ইউনিট কী আসবে? ডিটা কি হয়? মিলিমিটার হবে বা সেন্টিমিটার হবে? মিলিমিটার বা সেন্টিমিটার হবে। সেটা কি লিখবো? ডেভিয়েশন পার অ্যাম্পিয়ার।
বা ডিফ্লেকশন DEFLECTION পার অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ সুবিধা একক কী হবে? রেডিয়ান পার অ্যাম্পিয়ার বা ডিফ্লেকশন পার অ্যাম্পিয়ার। এটা মিলিমিটার হতে পারে, যেমন কেমন হবে? মিটার পার অ্যাম্পিয়ার হতে পারে। সেটা কত হবে? 10⁻³ -4 -5 এরকম হতে পারে মিলিমিটার রেঞ্জে। যদি স্কেলটা মিলিমিটার হয় তাহলে কত হবে? মিলিমিটার পার অ্যাম্পিয়ার হবে। মিটার স্কেল হলে কত হবে? মিটার পার অ্যাম্পিয়ার। এবার দেখো ভোল্টেজ সেন্সিটিভিটি। আমরা কি জানি? V/IR। তো সেক্ষেত্রে কী হবে? আমি আয় যায় কী বসাবো? IR বসিয়ে দেবো, বলতে কি ভি বসাবো। তো সেটা কত হবে? ভোল্টেজ সেন্সিটিভিটি। কত হবে? θ/V সমান কত লিখবো? θ/IR সমান কত হচ্ছে? θ/I × 1/R। θ/I কি? কারেন্ট সেন্সিটিভিটি। সমান কত হবে? CURRENT সেন্সিটিভিটি ইন্টু 1/R। সেটা সমান কি? ভোল্টেজ সুবিধি। তাহলে মানটা কত হবে আমার এখানে? তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটি VS = কত লিখবো? θ/V সমান কত লিখবো? ব্যান সি ইন্টু কত হবে? আর। এটা ছিল কি? আই। এটা ছিল কি? প্রবাহ সুবিধি বাই আর সমান হচ্ছে কি? ভোল্টেজ সুবিধি। তাহলে কী লিখবো? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে একক প্রবাহ যায় কী লিখবো? বিভব। একক প্রবাহ বা এখানে লিখবো বিভব। তাহলে ইউনিট কী লিখবো? এটা কি লিখবো? র্যাড পার SI ইউনিট, র্যাড পার ভোল্ট, বা ঠিক সিমিলার কথা হবে ডিফ্লেকশনস পার ভোল্ট। ডিফ্লেকশনস পার ভোল্ট মিলিমিটার সেন্টিমিটার যা খুশি হতে পারে। তো সংজ্ঞাটা কি লিখবো? গ্যালভানোমিটারের দুই প্রান্তে একক বিভব প্রয়োগ করলে যে পরিমাণ বিক্ষেপ হয় তাকে বলে বিভব সুবেদিতা। তাকে বলে কি? বিভব সুবেদিতা। তাহলে একক পেয়ে গেছি, ডিফ্লেকশন পেয়ে গেছি। এটা হচ্ছে রেডিয়ান পার ভোল্ট মিটার আর ডিফ্লেকশন পার ভোল্ট। যদি সেটাকে কারেন্ট সুবিধা বলে তাহলে কথা হবে র্যাড পার অ্যাম্পিয়ার আর ডিফ্লেকশন পার অ্যাম্পিয়ার। এরপর দেখো, ধরো তোমাকে বলে দিল, নোট করবে পয়েন্টগুলো, তোমাদের বইয়ের নাই কিন্তু, আর দিলেও সেটা একটু গন্ডগোল আছে, একটু গোলমাল আছে। তোমাকে দুটো পার্ট বলে দিল, সুবিধার পার্ট। এটা হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার পার এবার র্যাড, এখানে বলছে ডিফ্লেকশনস 2 মিলিমিটার পার অ্যাম্পিয়ার আর 10 মিলিমিটার পার অ্যাম্পিয়ার। তাহলে কোনটি বেশি সুবিধা হবে? কোনটি বেশি সুবিধা হবে?
এখানে মানে কি হচ্ছে, এখানে 1 অ্যাম্পিয়ার প্রবাহ গেলে তার ডিফ্লেকশন হয় কত 2 মিলিমিটার, আর এখানে 1 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার প্রবাহ গেলে কত হচ্ছে 10 মিলিমিটার ডিফ্লেকশন হচ্ছে। তাহলে এর ডিফ্লেকশনটা বেশি, তাহলে এ বেশি সেন্সিটিভিটি। তাহলে যার যত বেশি ডিফ্লেকশন হবে বা সরণটা হয়ে যাবে স্কেল বরাবর, সে কত হবে সেন্সিটিভিটি। বারোটা দিল এরকম ধরে নাও, তাহলে এটা কি বেশি সেন্সিটিভিটি। আর দিল 2 মিলিমিটার পার অ্যাম্পিয়ার আর 2 মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে কোনটা সেন্সিটিভিটি বেশি হবে, কার সুবিধা বেশি? অবশ্যই কার হবে, এটা নাকি না, এটার হবে। এখানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার প্রবাহ গেলে কত হচ্ছে 2 মিলিমিটার ডিফ্লেকশন, আর এটা কত হচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার গেলে হচ্ছে কত 2 মিলিমিটার, মানে কত 2 মিলিমিটার বাই 10⁻⁻6 অ্যাম্পিয়ার, কথা হবে 2 × 10⁻6 বাই অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার প্রবাহ গেলে 2 × 10⁻6 মিলিমিটার সরণ হবে। তাহলে এটা সবথেকে বেশি সেন্সিটিভিটি, এটা মানে সুবিধি সবথেকে বেশি। তাহলে এখানে এটা সবথেকে বেশি সুবিধি। এই সুবিধি পয়েন্টগুলো ভালো করে পড়বে, তোমাদের বই নাই কিন্তু প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন দেয়। ভালো থাকবে, আজকে এই পর্যন্তই।